এসেছো? কেউ কি এসছো? আমি বোধহয় একটু তাড়াতাড়ি ঢুকে পড়েছি না? আরো দু একজন ভাই ঢুকুক, জয়েন করুক, তারপর আরম্ভ করছি। আমাকে ঠিকমতো দেখা শোনা যাচ্ছে তো? যে আরো দু একজন, ওই তো জয়িতাদি ঢুকে গেছে। চৈতি কই? তারপরে সোনালি। হ্যাঁ, জয়িতাদি ঢুকেছে, চৈতালি ঢুকেছে, চৈতি ঢুকেছে। লক্ষ্মী মেয়ে, খুব ভাল লাগে চৈতিকে আমার, ছোট বোনের মতো। অনেকে তো হলো, চার পাঁচজন তো হয়েছে। হ্যাঁ, এই তো সেনোরিটাও এসে গেছে, সোনালিও এসে গেছে। মুনিপত্নী আর কি, মুনি আর মুনিপত্নী। আমার নাতনি বলবে গপ্প, গপ্প দাদাই। সে আসবে এক্ষুনি, গপ্প দাদাই। সে এখন বসে বসে ওই ইয়ে আঁকছে, যে আরজি করের যে মেয়েটি, তার মুখটা আঁকছে, সেটা কালো দিয়ে আবার হবে টবে, এইসব করছে পাশের ঘরে বসে বসে। ঠিক আছে, তাহলে শুরু করি। আমার গপু দাদা কিন্তু ঘুমিয়ে পড়েছে। তার কারণ আমার গপু দাদা ছোট্ট ছোট্ট মনু তো, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। কারণ আমার তো একটু রাত হয় না, আমি সন্ধেবেলা সন্ধ্যাবাতি দিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে আমি একটা গুরু প্রণাম দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুরেব মহেশ্বর, গুরুরেব পরং ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। জয় তো শ্রীরাম কৃষ্ণ, জয় তো শ্রীরাম কৃষ্ণ, জয় তো শ্রীরাম কৃষ্ণ। আজকে একটা দুটো একটু হয়তো আমাকে একটু দেখতে হবে, কেননা আমি একটা খুব সুন্দর জিনিস পেয়েছি আর কি, একজনের কাছ থেকে একটা ঘটনা পেয়েছি। তোমরা অনেকেই নিশ্চয়ই রোমানিয়ার নাম শুনেছো। রোমানিয়া, সেখানে একটা অদ্ভুত বন আর জঙ্গল আছে, অথবা বন বা জঙ্গল আছে, বিশাল বড় একটা বন বা জঙ্গল। হ্যাঁ, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেখানে গেলে নাকি মানুষ আর ফিরে আসে না। এ কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ, এই বন বন মানে ফিরে আসার আসে না, এবং ফিরে আসার সম্ভাবনাটাও থাকে না। দেখি, সুন্দর হয়েছে, পরে দেখাও পরে। হ্যাঁ, তা ফিরে আসার সম্ভাবনাও থাকে না। এই বনভূমিটি রোমানিয়া, ট্রান্সিলভানিয়াম নামে একটা শহর আছে, সেই শহরে অবস্থিত। হ্যাঁ, এটা বিশাল বড় একটা বনভূমি। হ্যাঁ, এটার ইয়ে হচ্ছে ধরো, এটার আয়তন হচ্ছে প্রায় 200-250 হেক্টর। বুঝতেই পারছো। কিন্তু অদ্ভুত, এখানে নাকি নানান ধরনের অতি প্রাকৃতিক জিনিস হয়। হুম, সেটা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা তার সন্ধান চালাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ এটাকে ঠিক ধরে উঠতে পারেনি। হুম, আর এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল এবং অত্যন্ত গভীর জঙ্গল। হুম, যারা নাকি এই জঙ্গলে বেড়াতেও মানে কেউ যদি হয়তো জঙ্গল থাকে না, অনেকে, না আমার কিছু হবে না আমি জঙ্গলে যাচ্ছি বলে, যারা জঙ্গলেও যায়, তারা কিন্তু আর সেরকম ভাবে ফিরে আসে না। হ্যাঁ, আর আর অদ্ভুতভাবে এই বনে নাকি মাঝে মাঝেই একটা লাইটের মানে আলোর বলয় দেখা যায়। হ্যাঁ, এখন হতে পারে যে এটা কোনো বলয়গুলো নাকি ছোটোছুটি করে। হতে পারে যে এই বনটা থেকে অদ্ভুত রকমের বা অনেক বেশি তেজস্ক্রিয় উৎপাদন হয়, সেই জন্য হয়তো হ্যাঁ আলোর বলগুলো ছোটাছুটি করে, কিন্তু বিজ্ঞানীরা এখনো পর্যন্ত সেটা ধরতে পারেনি। একবার গরু চড়ায় না কৃষক, মেষপালক বলে ওদেরকে, গরু ছাগল যারা চড়ায়, সেই মেষপালকটি অত্যন্ত গরিব। হ্যাঁ, তা সে তার মেষ শাবকগুলোকে নিয়ে জঙ্গলে ঢুকেছে। বেশি দূর কিন্তু যায়নি, খানিকটা গেছে। হ্যাঁ, খানিকটা গেছে, গিয়ে তারপরে আহ, কিন্তু সে আর ফিরে আসেনি, উধাও হয়ে গেছে। এ একটা অদ্ভুত জঙ্গলের কথা আমি শুনেছি।
বিজ্ঞানীরা এখনো অবধি এটা পার করতে পারেনি। হ্যাঁ, ট্রান্সভাল এটা ওই ট্রান্সিলভানিয়ানের তে রোমানিয়াতে নাকি এটা আছে। আমি এটা একজনের কাছ থেকে শুনলাম, সে শুনে তোমাদেরকে মানে এটা শেয়ার মানে করার জন্য খুব ইয়ে লাগছিল যে এরকম একটা অদ্ভুত জঙ্গল জীবনে তো শুনিনি এর নাম। হ্যাঁ, আর চিন্তা করো কত বড়, 250 হেক্টর। হ্যাঁ, বিশাল। আর এখানে বিরাট বিরাট না গাছ আছে, আর গাছগুলো না সব অদ্ভুত অদ্ভুত, মানে কিরম জানো তো, মানে গাছের ডালগুলো না কিরম একটা পেঁচানো 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 পেঁচানো। হ্যাঁ, মানে ঠিক গাছ যে গাছ তোমার দেখে মনে হবে না, দেখে মনে হয় কি কোনো একটা অবয়ব, অশরীরী অবয়ব মনে হয় দাঁড়িয়ে রয়েছে। হুম, এটা একটা অদ্ভুত এবং অত্যন্ত গভীর এই জঙ্গলটা। হ্যাঁ, আর এই আলোর বলয়, হ্যাঁ, আর মানুষের উধাও হয়ে যাওয়া, এখনো কিন্তু বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছে যে এইটাকে মানে ব্যাপারটা কি, তেজস্ক্রিয় যদি হয়ও তাহলেও সেটা তো জানতে হবে না। এরকম করে মানুষগুলো যায় কোথায়? অনেক মানুষ ঘুরতে এসছে, ঘুরতে এসে ভেতরে গেছে, তারা আর ফেরার পথ খুঁজে পায়নি। এবং তাদের এবং ভয়ের চোটে ওখান ওই রুমানিয়া বা এই জঙ্গলটার আশেপাশে যে গ্রাম আছে, কেউ এই জঙ্গলটার ভেতরে যায় না, এবং ওরা কাউকে যেতেও দিতে চায় না। এইটা খুব বলতে ইচ্ছা করছিল। তো এইটা হচ্ছে একটা ইয়ে। এবারে হচ্ছে উম, একটা ঠাকুরের গল্প বলি। হুম, ভগবান সহায় থাকলে কত কি না হতে পারে। হ্যাঁ, এবার একটা ঠাকুরের গল্প বলছি। এটা সালটা হচ্ছে 1971 সাল, বাংলাদেশ ওয়ারের সময়। তখন হয়তো তোমরা উর্মিদি বা জয়িতাদি হয়তো আসতে পারে, থাকতে পারেন, কিন্তু তোমরা বোধহয় কেউ তখনও পর্যন্ত আসোনি পৃথিবীতে। তো 1971 সালে কি হয়েছিল তখন, ওই বাংলাদেশ ওয়ারের গল্প সময়। ওই সময় তো অনেক হিন্দু আমাদের এদিকে চলে এসেছিল। হ্যাঁ, আমার আমাদের বাড়ি তো আমার বাবার এক ছোট্টবেলাকার বন্ধু, তার স্ত্রী এবং তার মেয়েকে নিয়ে আমাদের যাদবপুরের বাড়িতে তখন এসে প্রায় 2 মাস ছিলেন। উনি কিন্তু হিন্দু মুসলিম, মানে সরি বাঙালি মুসলিম। হ্যাঁ, তো তখন ছিলেন। হুম, তো তারপরে যখন উনি গেলেন, মানে ওনাদের কিভাবে জানো তো আনা হয়েছিল, মানে এক একটা ওনারা একটা লরির ভেতরে তুলোয়, ভেতরটা পুরো তুলো দিয়ে ইয়ে করা, তুলো দিয়ে ভরা চারিদিকটা, তার ভেতরে ওদেরকে পুড়ে দিয়ে জিনিসপত্র দিয়ে তারপরে ওরা একটা লরি থেকে এসেছিল। তো মাঝখানে একটা বর্ডার ছিল, সেখান থেকে ওদের আরেকটা লরি ইয়ে করতে হবে, আরেকটা লরি পাল্টাতে হবে। কি করেছে ওরা, আর যদি কোনো বাচ্চা বা বুড়ো মানুষ কাঁদতো, বাচ্চা কাঁদতো আর বুড়ো মানুষ কাঁদতো, ওরা কি করতো, বাইরে থেকে বেয়নেটের খোঁচা দিত, তুলো তো। হুম, তো তার লরি থেকে আরেকটা লরিতে যখন ওদেরকে নামায়, হ্যাঁ, আরেকটা লরিতে যখন ওদেরকে নামায়, তখন নামাবার সময় শুধু ওদেরকেই নামায়। হ্যাঁ, মানে আমার ওই কাকু কাকিমা এদেরকে নামায়, এবং আরও যারা ছিল সঙ্গে তাদেরকেও নামায়। হ্যাঁ, নামিয়ে আরেকটা লরিতে তুলে দেয়, কিন্তু ওদের জিনিসপত্র কিছু তোলে না। হ্যাঁ, আমার ওই কাকু কাকিমা, আমার ওই ভাই, তারা একদম মানে এক কাপড়ে আমাদের বাড়িতে এসেছিল। আমার খুব ভালো মনে আছে সেটা। বাংলাদেশ ওয়ারের সময় আমি তখন কত 3-4-এ বোধহয় পড়ি, এরকম হবে আর কি। 71 সাল তো, না 5-এ পড়ি, 4-5-এ পড়ি, যাই হোক। তো আমার নাতনি এসে পাশে বসিয়েছে। তুমি দেখাবে ওটা? এটা দেখাবে? এই যে একটু দেখে নাও তোমরা, উই ওয়ান জাস্টিস, একটু দেখে নাও, আমার নাতনি এঁকেছে, দেখেছো তো? ওকে। তো হয়েছে শান্তি? বসো। তো তারপরে এখন সেই 1971 সালে জিয়াগঞ্জ থেকে, নিশ্চয়ই তোমরা সবাই জিয়াগঞ্জের নাম শুনেছো, ওপার বাংলার জিয়াগঞ্জ থেকে এক ভদ্রলোক
তার সমস্ত সম্পত্তি নিয়ে, তার স্ত্রীকে নিয়ে, তার বাচ্চা কাচ্চা নিয়ে, সবাইকে নিয়ে 7টা নৌকা, 7টা নৌকা করে ওনারা শিলিগুড়িতে আসছিলেন। জিয়াগঞ্জটা তো এইদিকে, সেই জন্য আমরা শিলিগুড়িতে আসছিলেন। এটা শিলিগুড়িতে আসছিলেন। তো প্রত্যেকটা নৌকাতে যেমন মানুষও আছে, তেমনি কিছু জিনিসপত্রও রয়েছে। তাদের বাড়ি ঘর দরের যা অবস্থা, সে বাড়ি ঘর দরে সব জিনিসপত্র থেকে বাড়ি ঘর দুটোকে ফেলে রেখে তারা জিনিসপত্র নিয়ে আসছে। আর একটার মধ্যে কিছু ভদ্রলোক, এই যে জিয়াগঞ্জের যে ভদ্রলোক আসছেন, তার নামটা আমি আর বলছি না, তো তারা একটা 6টা নৌকাতে লোকজন, বড় বড় বিশাল বিশাল নৌকা, এবং আর একটা নৌকাতে লোকজন এবং জিনিসপত্র, আর একটা নৌকাতে ভদ্রলোক ডক্টর, হোমিওপ্যাথিক ডাক্তার, খুব নাম করা ডক্টর ছিলেন জিয়াগঞ্জে। তো সেই ওই ভদ্রলোক তখন ওই আর একটা নৌকার মধ্যে তার সমস্ত ডাক্তারির বই, এবং তাদের বাড়িতে শ্যাম রায় ছিল, শ্যাম এবং সঙ্গে রাধাকৃষ্ণ। হ্যাঁ, শ্যাম রায় বেশ এত বড়, মানে আমি দেখেছি, এখন যার বাড়িতে আছে আমি দেখেছি, বেশ এত বড় একটা শ্যাম রায় ছিল। ওই শ্যাম রায়কে ওই বই যেটাতে ছিল সেইটার মধ্যে ওনারা রেখেছেন। রেখে তো ওরা আসছে, আস্তে 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 মানেকার চর বলে একটা যায়, বর্ডার আছে, ওই মানেকার চরে ওনাদেরকে একটা রাত্রি থাকতে হবে। এখন সবাই যারা ওই ভলেন্টিয়ার্স থাকে, তারা যেই 7টা নৌকা ভিড়েছে, সঙ্গে সঙ্গে ওই 7টা নৌকাকে নদীতে সব বাঁধা ছাদা করে ওনাদের যারা যারা ছিলেন, বোধহয় ওনারা 6-7 জন ছিলেন, ওনাদেরকে একটা টেন্টে নিয়ে গেছে। তো তখন প্রায় ওনারা রওনাই হয়েছিলেন বিকেলবেলা। হ্যাঁ, তখন প্রায় রাত হয়ে গেছে। হ্যাঁ, ওনারা তো ভেবেছেন ঠিক আছে, নৌকা বাঁধা আছে, নৌকা কোনো অসুবিধা করবে না, নৌকা তো বাঁধা আছে, আর ভলেন্টিয়ার্সরা আছে, তো সবাই ওইভাবেই রেখেছে নৌকাগুলো। আরও যারা আছে তারাও তাদের জিনিসপত্র সব ওইভাবেই রেখেছে। তখন ওরা ভদ্রলোক তো নিশ্চিন্ত হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন, যে সকালবেলা উঠে উনি আবার রওনা দেবেন। তো সকালবেলা উঠে দেখেন ওনাদের 6টা নৌকা এবং আরও যাদের যাদের নৌকা ছিল, সমস্ত নৌকা থেকে জিনিসপত্র সমস্ত লুট হয়ে গেছে রাত্রিবেলা। ভলেন্টিয়াররা কিচ্ছু করতে পারেনি, তাদের বুকে বন্দুক দেখিয়ে সমস্ত জিনিসপত্র লুট হয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, যে নৌকাটাতে বই এবং শ্যামরাই ছিলেন, সেই নৌকাটা কোনো কারণে একটু নদীর বুকে ডুবে গেছিল, নদীর ভেতরে। হ্যাঁ, তো ভদ্রলোক তো খুঁজে খুঁজে বেড়াচ্ছে যে আমার শ্যামরাইয়ের নৌকা কোথায় গেল, আমার ডাক্তারির বইয়ের নৌকাগুলো কোথায় গেল। হঠাৎ দেখা গেল একটু 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 করে নদীর জল কমছে, আর শ্যামরাই ভেসে ভেসে উঠছে। শ্যামরাই অন্তত পক্ষে ওনার বইগুলোকে বাঁচিয়ে দিয়েছেন। যে নৌকাতে শ্যামরাই ছিল, সেই নৌকাটা কেউ কিচ্ছু করতে পারেনি, যেহেতু নৌকাটা নদীর নিচে পড়ে গেছিল, ডুবে গেছিল। কি অদ্ভুত না! সব নৌকা নিল জিনিসপত্র, শুধু শ্যামরায়ের নৌকাটাই নদীর ভিতরে ডুবে গেছিল। আর সেইটাই ওনারা পেলেন, অন্তত শ্যামরায়ের মূর্তিটা পেলেন এবং বইগুলো পেলেন। এটা বলেছে আমার ছেলের বন্ধু। হ্যাঁ, ভদ্রলোক হচ্ছেন ওই বন্ধুর দাদু। এই বন্ধু আমাদের বাড়ির সামনেই থাকেন, এবং ওই শ্যামরাই পূজিত হয় এদেরই বাড়িতে। হ্যাঁ, এবং শ্যামরাইকে আমি দেখেছি, কি সুন্দর দেখতে, বেশ বড় সড়ো সুন্দর দেখতে। তাই ও দাদু ওই শ্যামরাইকে এদের বাড়িতেই বড় ছেলে, এদের মানে আমার বন্ধু, আমার ছেলের যে বন্ধু, তার বাবা হচ্ছে ওনার বড় ছেলে। তা উনি ওইভাবেই শ্যামরাইকে ওখানে প্রতিষ্ঠা করে দিয়ে, ও প্রতিষ্ঠা করে দিয়ে উনি পুজো আর্চা করতেন। হ্যাঁ, এবং উনি বললেন যে অন্তত ভগবানের এইটুকু মানে আছে, যে
ভগবানের এইটুকু আমার ওপরে দয়া আছে যে আমার ডাক্তারির বইগুলো কিচ্ছু হয়নি, অন্তত আমি এখানে ইন্ডিয়াতে এসে ডাক্তারি করেও খেতে পারবো। কেমন লাগছে গো তোমাদের গল্পগুলো আজকে? আমি না কারোর ইয়ে দেখতে পাই না, তো আমি ঠিক বুঝে উঠতে পারি না যে কেমন লাগছে, কি ব্যাপার। এখানে আজকে সোনালি দিয়ে আসেনি, উর্মি দিয়ে আসেনি, কি জানি কি হলো। তারপরে রথিন ভাইও বলেছিল আসবে, রথিন ভাইও দেখছে না কোথায় নাকি। তা তোমাদের ভালো লাগছে? একটু মানে একটু, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। যাই হোক, আচ্ছা, এবারে একটা জঙ্গলের গল্প বলি। সোনালি তো খুব জঙ্গলের গল্প শুনতে ভালোবাসে, হ্যাঁ তোমরাও ভালোবাসো জঙ্গলের। আমাদের এখানে তো ওই একটাই আছে, ব্যাংডুবির জঙ্গল, ওই আমাদের বাগডোগরার কাছে। তোমরা যদি কেউ এদিকে আসো তাহলে আমার সাথে একটু যোগাযোগ করো, একদিন আমি তোমাদেরকে ব্যাংডুবির জঙ্গলে ঘুরিয়ে আনবো। তো জঙ্গল, একটা জঙ্গলের গল্প বলছি। ঠিক আছে ঠিক আছে, সবাই ভালো বলছে। হ্যাঁ, আচ্ছা, এবার একটা জঙ্গলের গল্প বলি তোমাদের। আজকে ছোট ছোট গল্প নিয়ে বসেছি, একটা জঙ্গলের গল্প বলছি। জঙ্গলের মধ্যে তোমরা তো সবাই অনেকে অনেক জঙ্গল ঘুরেছো, দেখেছো নিশ্চয় যে ওয়াচ টাওয়ার থাকে। ওই ওয়াচ টাওয়ারে উঠে ওরা সবাই পাহারা টাহারা দেয়। হ্যাঁ, অনেক ওয়াচ টাওয়ার থাকে। তো এইখানে এই জঙ্গলে জংলি বাবার, বললাম না এখানে একটা শিব মন্দির আছে, আমি তোমাদেরকে পরে আর একটু ভালো করে ডিটেল শুনে নিয়ে জংলি বাবার গল্পটাও বলবো। তো ওই জংলি বাবা মন্দিরে যেতে গেলে একটা ওয়াচ টাওয়ার আছে, ওই ওয়াচ টাওয়ারটাতে লোকে থাকে। অনেক মানে রাত্রি বিকেল 6টা বাজলে ওরা ওয়াচ টাওয়ারে উঠে পড়ে, উঠে থাকে। তো একদিন কি হয়েছে, এটা আমি এদের মুখ থেকেই শুনেছি, এই যারা থাকে তাদের মুখ থেকেই শুনেছি। দুজন ফরেস্ট গার্ড থাকে ওপরে। ওরা একদিন, ওরা ওদের তো ঘুমোবার কোনো উপায় নেই, ওয়াচ টাওয়ার তো জানো এরকম সিঁড়ি দিয়ে উঠে উঠে এরকম একটা টং ঘরের মতো, সেখানে তো বসে থাকতে হয়, ঘুমোবার কোনো উপায় নেই। ওরা বন্দুক নিয়ে বসে আছে, আর ঘুমোবেই কি, কখন হাতি আসে কি কখন লেপার্ড আসে তার তো কোনো ঠিক নেই। তো ওরা দুজনে মিলে সেদিন ইয়ে দিচ্ছে, ওরা সেদিন দুজনে মিলে পাহারা দিচ্ছে। হঠাৎ দেখ, শুনতে পাচ্ছে কেউ যেন ওই যে ওই ঘরটা, টং ঘরটাতে ওঠার যে সিঁড়ি আছে, সেটা যেন কেউ মনে হচ্ছে সিঁড়ি দিয়ে ঠক 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 করে উঠছে, উঠে একটা জায়গায় এসে ঢোকার মুখে, ঘরটাতে ঢোকার মুখে এসে থেমে যাচ্ছে। প্রথম দিন ওরা কোনো মানে ব্যাপারটাকে একদম পাত্তাই দেয়নি। হ্যাঁ, তার কারণ হচ্ছে একদমইও পাত্তা দেয়নি। হ্যাঁ, তার কারণ ইয়েতে কি হয়, জঙ্গলে কি হয় তোমরা নিশ্চয়ই জানবে। জঙ্গলে কি হয়, অনেক রকমের না ইয়ে হয়, আওয়াজ হয়। কখনো দেখবে ঝিঝি ডাকছে, কখনো পাখি ডাকছে, রাত্রিবেলাও পাখি ডাকে। আর বাঁদরগুলোর তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সেগুলো তো ডাকতেই থাকে। কখনো হয়তো দেখা গেল, আমরা নিজেরা শুনেছি হাতি এসছে, হাতি ডাল ভাঙছে। হ্যাঁ, এবং এবং হাতির ডাক না কেমন একটা হুঙ্কারের মতো ওরমভাবে ডাকছে, এরকম হয়। হ্যাঁ, তাছাড়া হয়তো কোনো একটা ব্যাঙ থপ থপ করে ওপরে উঠছে, ইঁদুর উঠছে, ছুঁচো উঠছে, বেজি আছে প্রচুর, কাঠবেড়ালি আছে প্রচুর। তারপরে তোমার ওই জঙ্গলটাতে খুব সুন্দর সুন্দর ধূসর রঙের ইয়ে রয়েছে, সাদাও দেখেছি, আর ধূসর রঙের আমি কি জানি বলে ওগুলো, খরগোশও দেখেছি। তো ওরা না প্রথম রাতটাতে কিছু ইয়ে করেনি, তো ওরা ওদের মতো থেকে গেছে। পরের দিনও ঠিক সেই একই টাইমে, ঠিক 9টা 9:30 বাজলেই আবার ওরকম টুপ 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 করে কে যেন উঠছে। সেদিন ওরা ঘরের বাইরে এসছে, বাইরে এসে দেখে আরে কেউ তো নেই, কে উঠছে, কিন্তু একদম মানে মানে পায়ে হেঁটে ওঠার আওয়াজ। তো তখন ও বলছে যে, তখন ওরা না সেদিন একটু একটু ভয় পেয়েছে। হ্যাঁ, একটু একটু ভয় পেয়েছে। তো পরের দিন সকালবেলা নেমে এসে ফরেস্ট গাইডের যে হেড আছে, হ্যাঁ, তাকে এসে বলেছে, সেই ভদ্রলোককেও আমরা চিনি, রাজাদা, নেপালি। তা উনি বলেছেন ঠিক আছে, আজকে রাতে তোদের সাথে আমি থাকবো। আর নেপালিদের একটা ব্যাপার জানো তো, যে ওরা একটু কিন্তু ভূতে বিশ্বাস করে।
ওরা খুব ভূতে বিশ্বাস করে, হ্যাঁ। কারণ দেখবে সমস্ত পাহাড়ি জায়গাতে বড় বড় করে সব বাড়ির মাথাতে বড় বড় করে তিনকোনা কাপড় টানানো থাকে, ওগুলোর মধ্যে ত্রিপিটকের সব ত্রিপিটক গ্রন্থটা কথা লেখা থাকে, হ্যাঁ। ওরা জানে যে এইটা করলে ওদের মানে এরকম করে রাখলে ওরা ভূত মানে ভূত আসে না। তো আমার ঘরে একজন, আমি যখন কালিম্পংয়ে ছিলাম তখন 82 83, আমার ছোট্ট বাচ্চা 1.5 মাসে, কালিম্পং টুরিস্ট লজের মর্গান হাউসে ছিলাম। তখন এক নেপালি দিদি আমার বাড়িতে কাজ করতো। ও সকালে আসতো, এসে ওই বাচ্চাটাকে একটু রাখতো, আমি রান্নাবান্না করতাম, আবার আমি বাচ্চা রাখতাম, সে একটু ঘরটা ঝাড়ু দিয়ে চলে যেত। কাঠের ঘর আর কি ঝাড়ু দেবে আমার কোয়ার্টারটা। আর সন্ধেবেলা এসে একটুখানি, কারণ তখন আমার সবে 19+ বয়স, হ্যাঁ। আর ওই প্রথম কালিম্পংয়ের ওই 83 84 সালের ওই অক্টোবর নভেম্বরে, কারণ আমার ছেলে জন্মেছে অগাস্টে 26-এ, আমি 1.5 মাসের বাচ্চা নিয়ে চলে গেছিলাম। সবাই বলেছিল যে শীতটা ওকে এখানে সহ্য করাতে হবে। তো তারপরে ওকে একদিন দেখে ও কী করতো, রুটি তরকারি করে ফায়ার প্লেস জেলে ফায়ার প্লেসের সামনে প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ও চলে যেত। তো একদিন দিদি দেখে কী করেছে, একটা এরকম ফায়ার প্লেস থেকে কাঠ তুলেছে, আগুন জ্বলা কাঠ। আনলাম যে দিদি ভয় পাচ্ছ? বলো না আমি ভয় তখন সেদিন একটু রাত হয়ে গেছে, 8:30 বাজে, আর খুব ঠান্ডা পড়েছে, ছোট ছোট ফ্লেক্স আসছে তখন না, মর্গান হাউসে ছোট ছোট ফ্লেক্স আসতো, স্নো। তা বলছে যে আমি ভয় পাচ্ছি না তো, এই তো সঙ্গে আমার আগুন আছে, আমি ঠিক চলে যাব বাড়ি। ওর বাড়িটা, ও আমাদের একজন মানে হোটেলে যে কাজ করে অ্যাটেন্ডেন্ট, তার বউ, তারও কোয়ার্টার আছে, কিন্তু তাকে তো খানিকটা রাস্তা যেতে হবে ওই অন্তকরের মধ্যে। আর 84 মানে আজ থেকে 40 42 বছর আগেকার ঠান্ডা, প্লাস তখন তো কালিম্পং একেবারে মানে কি বলবো, মানে ভীষণ রকমের মানে ওপর শহরটা যদি বা থাকে, কিন্তু আমরা তো ওই গল্ফ কোর্সে উল্টো দিকে থাকতাম মর্গান হাউসে, সেখানে মানে কিচ্ছু নেই, আর শুধু হু ধু ধু হাওয়া, 3টের থেকে হাওয়া, মানে বাইরে বেরোনো যায় না। দার্জিলিংয়ের লোকেরাও এসে বলবে কালিম্পংয়ে আসবো তো 2-3টের আগে পালিয়ে যাব, কালিম্পংয়ের হাওয়া সহ্য করা যায় না। তো যাই হোক, আমি আবার গল্পে ফিরে আসি। তো ওই ভদ্রলোক, ওই রাজাদা বলছে আজকে তোমাদের সাথে চলো, আমি আজকে থাকবো। তা রাজাদা ওপরে উঠেছে, সে রাত্রিবেলা এই 6টা নাগাদ উঠেছে। উঠে ঠিক 8:30 9টা নাগাদ আবার ওই থপ থপ কেউ যেন স্টেপ বাই স্টেপ ওপরে উঠছে। রাজাদা বলছে কে? সেদিন রাজাদা ছিল বলে, কোন কোন কন হতুম কোন কোন। তো স্টেপিংটা থেমে গেছে, হ্যাঁ। এবং ওরা বাইরে বেরিয়ে এসছে, দেখে কেউ নেই। তখন রাধাদার সঙ্গে ছিল বলে ওই ওরা 3জনে নিচে নেমেছে। তখন মানে 9টা 9:30 জঙ্গল, মানে ঘুটঘুটে একেবারে, হ্যাঁ। দেখে কেউ কোথাও নেই। তখন পরের দিন সকালবেলা এরা 3জন, মানে রাজাদা সঙ্গে ওই 2জন ফরেস্ট গার্ড, ওরা গেছে ফরেস্টের যিনি ডিএফও তার কাছে, রিকের কাছে, তার নাম রিক, তার কাছে গেছে। সে তাকে গিয়ে বলেছে আমরা ওইখানে ভূত আছে, ওইখানে আমরা আর দিতে পারবো না। ওখানে কিরে, থ্যাংক ইউ, আমার বৌমা আমার জন্য চা করে এনে দিল। তো বলছে যে আমি একদম করতে পারবো না, পাহারা দিতে পারবো না। তখন রিক বলেছে ঠিক আছে ছাড়ো, আজকে আমি যাব, চলো আমার সাথে, তুমি চলো। দাদা ওই ফরেস্ট গাইডরা তো যাবেই না, বলে আমরা আজ যাবো না, 4-5 দিন ধরে শুনছি আমরা আজ যাবো না। তখন রিক কি করেছে, রিক খুব ইয়াং ছেলে, এই কত 38 39 এরকম বয়স হবে, আমি দেখেছি, ওর কাছ থেকে আমি গল্পটা শুনেছি। ও তখন সেদিন রাত্রিবেলা ও গেছে করতে, পাহারা দিতে। দাঁড়াও একটু চা খেয়ে নি। তারপরে ও গেছে পাহারা দিতে, ঠিক রাত 8:30 থেকে 9টা বাজে, ঠিক দেখে আবার ওই স্টেপিং থপ 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 করে কেউ উঠছে। রিক তখন কি করেছে, ঘুরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলেছে দেখুন, হাত জোর করে বলেছে আপনি কে, আপনি কেন আসেন, আপনি কেন আমাদেরকে ভয় দেখাচ্ছেন, কে আপনি, হ্যাঁ, কি করলে আপনার মানে আপনি শান্তি পাবেন, কি করলে আপনি শান্ত হবেন, সেটা আমাকে তাহলে বলুন, আমি তাই করব। সে তো কাউকে তো দেখা যাচ্ছে না,
সে তো রিক এই কথা বলেছে। তো তারপরে আর কোনো শব্দ টব্দ হয়নি, ও তো পরের দিন সকালবেলা নেমে গেছে। রিকের কিন্তু সন্দেহ হয়েছে, না এরকম তো রোজ ঘটতে দেওয়া যায় না। রিক তখন কি করেছে, একদম আমাদের শিলিগুড়িতে তো এই সমস্ত আছে, নেপালি টেপালিও প্রচুর আছে এবং প্যারানর্মাল ডক্টরও প্রচুর আছেন। তা উনি যারা প্যারানর্মাল নিয়ে রিসার্চ করেন, তা রিকের এক বন্ধু আছেন, বন্ধু ঠিক নয় দাদা, বছর 50 হবে, তার কাছে গেছে, গিয়ে সব কথা বলেছে। তখন ওই দাদা বলেছেন যে দেখো মনে হচ্ছে কোনো অতৃপ্ত আত্মা, হ্যাঁ মনে হচ্ছে কোনো অতৃপ্ত আত্মা, সে বারবার তোমার কাছে আসছে এবং সে কিছু বলতে চায়। হ্যাঁ, তো তুমি একটা কাজ করো, তুমি সে ওই ঘরে, ওই যে টংঘরটা আছে ওখানে একদিন সব রকম মানে মাংস থেকে শুরু করে খিচুড়ি, ভাত, মাছ, সবজি, মিষ্টি, সব রকম কিছু অল্প অল্প করে রান্না করে ওখানে রেখে দাও। রেখে দিয়ে তোমরা নেমে চলে আসো। তখন ওরা সেদিন গার্ড দেয়নি, ওরা তাই করেছে। তার 2-3 দিন পরে এগুলো অ্যারেঞ্জ করতে জঙ্গলের মধ্যে সময় লাগবে এবং একজনকে বলতে হবে, কেউ রাজি হয় না ওই অতৃপ্ত আত্মা খাবে, তার জন্য রান্না করতে। তখন বলেছে যে ঠিক আছে, রিক বলল ঠিক আছে আমি রান্না করতে পারি, আমি রান্না করে নিচ্ছি। ওরা একটা মাটির হাঁড়িতে সব রান্না বান্না করে নিয়ে ওই কলা পাতায় করে করে সব ওপরে দিয়েছে। ওপরে দিয়ে তারপরে বলেছে যে দেখুন, মানে আপনি যিনি আসেন আমার কাছে, তিনি হয়তো কিছু বলতে চান, কিন্তু আপনিও কি বলতে চান আমরা সেটা বুঝতে পারছি না। আপনার কি কোনো মানে ইচ্ছে আছে? আজকে আমরা এতগুলো খাবার সাজিয়ে রেখেছি, আপনার কি কোনো খাবারের ইচ্ছে আছে? তাহলে দয়া করে আপনি গ্রহণ করুন, আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি। বলে সেদিন আর পাহারা দেয়নি, পাহারা দিয়ে নেমে না দিয়ে চলে গেছে। পরের দিন সকালবেলা এসে দেখে ওখান থেকে, এখন দেখো কে খেয়েছে জানি না, হ্যাঁ ওরা তো কেউ দেখেনি যে কে খেয়েছে, কিন্তু খাবলা 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 করে না সব কিছুর মধ্যে না মানুষের খাওয়ার মতো, মানে আমরা যদি ধরো প্লেটের মধ্যে ভাত নিয়ে আমরা যদি এরকম খাবলা খাবলা করে খেয়ে ভাতটাকে ছেড়ে দিই, তাহলে যেরকম হবে ঠিক সেরকম। তো যাই হোক, ওরা সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে বলেছে আজকে রাতে, তাহলে আজকে রাতে আবার পাহারা দাও। তো পরের দিন ও গেছে, পরের দিন সকালবেলা তো ওরা তো এসে দেখেছে এরম এরম ব্যাপার। তো পরের দিন রাত্রিবেলা আবার উঠেছে। ও তারপরে ওরা আরেকটা কথা বলতে ভুলে গেছে, ওরা কি করেছিল, একটু ধূপ, তারপরে ধূপকাঠি, ধুনো, প্রদীপ এইসবও জ্বালিয়ে রেখেছিল। তো সেগুলো তো সব ইয়ে হয়ে গেছে, বন্ধ হয়ে মানে শেষ হয়ে গেছে। মোমবাতি, বিশেষ করে মোমবাতি, একটা বড় মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল। তো কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওরা সেই দিন রাত্রিবেলা আবার এসছে পাহারা দিতে, সেই দিন রাত থেকে আর ওই হন্টেড নামটাই চলে গেল ওই ওয়াচ টাওয়ারটার। হ্যাঁ, সেই দিন রাত থেকে সেই ওয়াচ টাওয়ারটা একদম ঠিক হয়ে গেল, ওখানে আর কেউ আসে না। তো তারপরে রিক আবার গেছে ওই প্যারানর্মাল যিনি আছেন সেই ভদ্রলোকের কাছে, গিয়ে সব কথা বলেছে। বলে হয়তো হয়তো গ্রামের তো মানুষ দুঃখী ছিল, হয়তো না খেতে পেয়ে মারা গেছে, সেটাও হতে পারে। এখন আমি তো যাকে, তোমরা যে সুস্থ হয়ে গেছো, তোমরা যে ঠিক আছো, সেটাই সবচেয়ে বড় কথা। ওটা যে মানে নিজে আর আসেননি, হ্যাঁ সেটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, তারপরে থেকে আমিও জানো তো ওই ওয়াচ টাওয়ারটাতে উঠেছি, যদিও উঠতে খুব অসুবিধা হয়, উঠেছি কিন্তু কোনো অসুবিধা হয়নি। ওই ওয়াচ টাওয়ারটা তারপরের থেকে একেবারে ঠিক হয়ে গেছে, এখন ওখানে রীতিমতো ওয়াচ টাওয়ারে লোকজন থাকে, কোনো ভয়ের কারণ নেই। কি গো, ভালো লাগছে? কিছুই দেখতে পাই না, ভালো লাগছে কি না তাও বুঝতে পারছি না। আজকে আমি সব ছোট ছোট গল্প নিয়ে বসেছি। আচ্ছা, আর একটা আমি গল্প, গল্প ঠিক নয়, ঘটনা, এগুলো ঘটনাই। ভাই বলছে দারুণ।
তোমরা এমন করো না, খুব ভাল লাগে জানো তো। তোমাদের সাথে গল্প করে ধরো না, মুখিয়ে থাকি কবে আসবো কবে আসবো। গত শুক্রবার আসতে পারিনি, আজকেও শরীরটা আমার ভালো না, হঠাৎ দুপুর থেকে কেন যে পেটে একটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ওষুধ খেয়ে খেয়ে আছি। হজম টজম গন্ডগোল হয়েছে বোধহয়। আমাদের এখানে বীভৎস গরম, মানে ঘরের ভিতর আমি এসি চালিয়েছি তাই 31। হ্যাঁ, অথচ 21-এ এসি চালানো। এই সময়টাতে আমাদের এখানে মানে শিলিগুড়িতে রীতিমতো ঠান্ডা পড়ে যাওয়ার কথা। এবারে জানি না কি হবে। তো আরেকটা গল্প বলছি, একটা ছোট্ট গল্প বলছি। তো এইটা আমার ছেলের বন্ধুরই গল্প। বলছে তুমি আসবে শুনলে আমরা হাঁ করে বসে থাকি, মোটেই না। আমিও থাকি। তুমি, তারপরে জয়িতার সরি, চৈতির গল্পগুলো কি ভালো। আমি একদিন গল্প বলবো, একটা যা সুন্দর গল্প পড়েছে না প্রচেত গুপ্তের, এই রহস্যেরই একদিন বলবো। একটু সামান্য অ্যাডাল্ট, কিন্তু সেরকম না, কিন্তু ভীষণ ভালো। প্রচেত গুপ্তের একটা গল্প পড়েছি আমি সেদিন, খুব ভালো, ওটা পড়ে শোনাবো হ্যাঁ একদিন। যাই হোক, আমি বলছি। তো এই আপুর আমার ছেলের বন্ধুরই সাথে ঘটেছিল এই জিনিসটা। বন্ধু একটি মেয়েকে ভালোবাসতো। হুম। হঠাৎ একটি মেয়েকে ভালোবাসতো এবং যা হয় ইয়াং ছেলেপিলে তো সব, ওরা ওই মেয়েটি ছেলেটির বাড়িতে আসতো, ছেলেটি আবার মেয়েটিকে পৌঁছে দিয়ে আসতে যেত, যেটা হয়ে থাকে। তো একদিন কি হয়েছে, এবং ওরা রাত জেগে গল্প করতো, ফোনের মধ্যে কথা বলতো। তো একদিন ফোনের মধ্যে কথা বলতে বলতে ওই মেয়েটি বলছে, আমি নাম ঠামগুলো বলছি না, মেয়েটি বলছে যদি মেয়েটি শুনে বা কিছু তাহলে একটা বাজে ব্যাপার হবে না। মেয়েটি বলছে যে আমার না তোমার সাথে আর কথা বলতে ভালো লাগছে না। তখন ছেলেটা বলছে, আমার ছেলের বন্ধু বলছে, ওর নাম অমিত, ওর নামটা ও বলেছে তুমি বলতে পারো। তা বলছে যে কেন কথা বলতে ভাল লাগছে না কেন? তা বলছে, না আমার কথা বলতে পারছে না, আজকে ছাড়ো। বলছে ঠিক আছে, হতেই পারে কথা বলতে ভালো লাগছে না, ওরা ছেড়ে দিয়েছে। পরের দিন উম, পরের দিনও রাত্রিবেলা এরকম গল্প। ও তো অফিস থেকে এসে বেচারা আর সময় পায় না দেখা সাক্ষাৎ করা, ওদের রবিবার ছাড়া সময় হয় না। তো ও আবার গেছে, সরি, ও রাত্রিবেলা শুয়ে আবার ওই মেয়েটিকে কথা বলছে। তখন ও মেয়েটি বলছে আমার না তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। হলো কি, যে রাত জেগে জেগে গল্প করে তার আমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না কেন রে বাবা, কি হয়েছে? পরের দিন সন্ধেবেলা ও যখন ফিরছে অফিস থেকে, তখন ও মেয়েটির বাড়িতে গেছে, গিয়ে দেখে মেয়েটির উম, গিয়ে দেখে মেয়েটির গায়ের মধ্যে লাল লাল চাকা 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 না রক্ত জমে আছে। হ্যাঁ, তখন বলছে যে হাতে পায়ে, ঘাড়ে পিঠে সব এরকম লাল লাল চাকা চাকা রক্ত জমে আছে। তখন মেয়েটিকে জিজ্ঞেস করেছে অমিত যে কী হয়েছে তোমার, এরকম কেন? তখন মেয়েটি ভীষণভাবে কেঁদে ফেলেছে। কেঁদে ফেলে বলছে যে আমি জানি না আমার কি হয়েছে, আমি রোজ রাত্রিবেলা শুয়ে দেখি মশারির বাইরে একটা অবয়ব ঘুরে বেড়াচ্ছে। বলে মানে? বলে হ্যাঁ। তখন ও কি করেছে, অমিত অধিকারী, হ্যাঁ, ও তো ব্রাহ্মণ, ও কি করেছে ওর পৈতের থেকে একটা ছিঁড়ে নিয়ে ও মেয়েটির হাতে বেঁধে দেয়। বেঁধে দিয়ে বলে দেখো তো আজকের রাতেও সে অবয়বকে দেখতে পাও কি না। মেয়েটি তো শুয়েছে রাত্রিবেলা। ইন দি মিন টাইম ও মেয়েটির মা কিন্তু ওকে ডাক্তারও দেখাচ্ছে, কারণ ওরকম রক্ত গোল ওরকম চাকা 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 রক্ত সারা গায়ে হয়ে আছে, এটা একটা অদ্ভুত ব্যাপার না। তো তখন বলছে ও না, মেয়েটির গায়ে মেয়েটির মা কিন্তু ডক্টরও দেখাচ্ছে, সে ডক্টরের ওষুধও খাচ্ছে। আর অমিত গিয়ে কি করেছে, ওর ওই পৈতের থেকে খানিকটা ছিঁড়ে ও বেঁধে দিয়েছে। তখন বেঁধে দিয়েছে, বলে দেখো আজকের রাতটা, বলে ও চলে গেছে।
বাড়ি ফিরে এসছে। সেদিন রাতে মেয়েটি বলে যে সাংঘাতিক নাকি তাণ্ডব হয়েছে, ওর মশারিটা মনে হচ্ছে যেন কেউ ছিঁড়ে ফেলছে, কেউ মনে হচ্ছে মশারির ওপরে যেতে চাইছে, হ্যাঁ, কিন্তু কিছুতে মশারির ভেতরে ঢুকতে পারছে না ওই পৈতেটার জন্য। হুম। তো আশ্চর্য ব্যাপার, পরের দিন সকালবেলা কি হয়েছে, ও তো ভয়ে গুটিয়ে মেয়েটি মশারির তলায় বসে আছে চুপটি করে, কি করবে, হ্যাঁ। তো যাই হোক, আর মাকেও ডাকতে পারছে না, কারণ ওই অভয়াটা তো চারিদিকে ঘুরছে, হ্যাঁ। মা বাবাকেও ডাকতে পারছে না, হ্যাঁ, কি হবে যদি আজকে ওর হয়েছে, এরপর যদি মা বাবাকে অ্যাটাক করে তাহলে প্রবলেম। ও এসব ভেবে মা বাবাকেও ডাকছে না, ও মশারির ভিতরে একদম চুপটি করে বসে আছে, বসে বসে ওই পৈতেটাকে এরকম করে ধরে বসে আছে, বসে বসে ও যে ঠাকুরের কেউ ভালোবাসে সেই ঠাকুরের নাম করছে। তো তাতেও কিছু হচ্ছে না। তখন মেয়েটি পরের দিন সকালবেলা, আশ্চর্য ব্যাপার, পরের দিন সকালবেলা দেখে ও ইন দি মিন টাইম কী হয়েছে, ওই সব ঝামেলা মানে সারা রাত ওরম তাণ্ডব হওয়ার পর যখন ভোরের আলো ফুটেছে তখন ওই তাণ্ডব বন্ধ হয়েছে এবং মেয়েটি শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। সকালবেলা উঠে দেখে ওর হাতের পৈতেটা নেই। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, পৈতে আর খুঁজে পায় না। ও সঙ্গে সঙ্গে অমিতকে ফোন করেছে, দেখো এই ব্যাপার, পৈতেটা তো নেই, পৈতেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অমিত বলেছে ঠিক আছে, আমি সন্ধেবেলা অফিস ফিরে তোমার কাছে আসছি। তো তারপরে ও তো সেদিন সন্ধেবেলা গেছে, গিয়ে বলছে না পৈতে দিয়ে তো হবে না, এটাকে একটা কিছু মানে মানে একটা কিছু মানে মানে শক্তপোক্তভাবে এটার একটা বন্দোবস্ত করতে হবে, একটা ঠিক বন্দোবস্ত করতে হবে, এরকম করে। আর মেয়েটির চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে, গায়ের সেই লাল লাল চাকা চাকা দাগগুলো কমছে না, সে সাংঘাতিক অবস্থা। তখন ও মেয়েটির সাথে কথা বলেছে, কথা বলে মেয়েটির মায়ের সাথেও কথা বলেছে যে কাকিমা চলুন, আমার জানা একজন মুসলিম পীর আছে তার কাছে যাই। হ্যাঁ, গিয়ে অমিত বলেছে আমার ছেলের বন্ধু বলছে মুসলিম পীর আছে তার কাছে চলুন যাই, গিয়ে আমরা কথা বলি। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা কিছু একটা গন্ডগোল, ডাক্তারে এত ওষুধ খাচ্ছে, মলম দিচ্ছে, ওই করছে, তাও কেন কমছে না। সেই দিন কি হয়েছে, যা হয় আমাদের এখানে তো অত এখন খুব ফ্ল্যাট কালচার হয়েছে, কিন্তু ওদের হচ্ছে বাড়ির সামনে একটু রাস্তা, তারপরে একটা গেট, হ্যাঁ, ওই মেয়েটির বাড়ি। তা অমিত কী করেছে, বাড়ির বাইরে বেরিয়ে এসছে, মেয়েটিও পেছন পেছন বেরিয়েছে, যেটা হয়ে থাকে। বেরিয়ে এসে দরজাটা খুলে অমিতের বাইকটা বাইরে দাঁড় করানো আছে, ও বাইকটাতে যে স্টার্ট দিতে যাবে, পুরো বাইকের আলোটা বাস্ট করে গেল। আর ও যেখানে থাকে, আমাদের এখানে চম্পাশাড়ি বলে একটা জায়গা আছে, তখনকার দিনে ধরো আজ থেকে কত 15-16 বছর আগের কথা বলছি, তাও না আরও কম। তখন না ওখানে খুব একটা ঘর বাড়ি ছিল না, মেয়েটিদের বাড়ি মানে যেমন ধরো একটা মেয়েটিদের বাড়ি, আবার কিছুটা দূরে আবার আরেকটা বাড়ি, এরকম আর কি, হ্যাঁ। তো যাই হোক, তো ও কি করেছে, মেয়েটি তখন কি করেছে, ওই দরজাটাকে বন্ধ করে ওই গেটটার উপরে এরকম করে দাঁড়িয়ে আছে। অমিত যাচ্ছে সেটা দেখছে, আর ইন দি মিন টাইম অমিত যেই গাড়িতে স্টার্ট করতে গেছে পুরো মানে লাইট বাস্ট করে গেছে। বলে আরে রাস্তায়ও আলো নেই, তখন রাস্তায় আলো ছিল না, রাস্তায়ও আলো নেই, আমি যাবো কি করে তাইলে এখন। তখন বলে ও মেয়েটির দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখে কি মেয়েটির মুখটা, আর মেয়েটির মুখ নেই, বিশাল বড় একটা মুখ হয়ে এরম বড় গোল গোল চোখ, যেন ঠিকরে বেরিয়ে আসছে, কি যেন একটা গন্ডগোল। ও না তখন সঙ্গে সঙ্গে মেয়েটির মাকে ডেকেছে, কাকিমা শিগগির ওকে নিয়ে যাও, ওর দেখো কি হয়েছে। আর দেরি নয়, কালকে সকালে আমি অফিস থেকে ছুটি নিচ্ছি, সকালে ওই পীর বাবার কাছে যাব। তা পরের দিন সকালবেলা ওখানে গেছে, পীর বাবা সব শুনে টুনে জল পোড়া ঠোড়া দিয়েছেন, দিয়ে ঠিয়ে বলছে আচ্ছা, মেয়েটির মাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা তোমরা যেখানে থাকো সেখানে কি কোনো মন্দির টন্দির ছিল, ধরো শিব মন্দির বা কালী মন্দির কিছু ছিল? তখন মেয়েটির মা বলেছে হ্যাঁ, একটা কালী মন্দির ছিল, কিন্তু মা ছিলেন না, মন্দিরটা খালি পড়েছিল।
মা ছিলেন না, খালি মন্দিরটা খালি পড়েছিল। তো আমরা ওই মন্দিরটাকে ভেঙেছি, ভেঙে তারপরে বাড়িটা তৈরি করেছি। যেহেতু মা ছিলেন না, মা যদি থাকতেন তাহলে আমরা হয়তো ওটা ভাঙতাম না। তখন পীর বাবা বলেছেন ঠিক আছে, বলে একদিন সময় দিয়েছে, বলে ঠিক আছে আজকে বিকেলে বা কালকে সকালে আমি তোমাদের বাড়ি যাব, গিয়ে বাড়িটা আমি বেঁধে দিয়ে আসবো। হুম। তখন পরের দিন সকালবেলাতে এসব কাজগুলো হলে ভালো হয়। সকালবেলাতে এসে পীর বাবাকে নিয়ে এসছে অমিত, নিয়ে এসে পুরো বাড়িটাকে মানে বন্ধন দিয়েছে, দিয়ে তারপরে পীর বাবা চলে গেছে। তারপরের থেকে আর ওর কিছু হয় না, মেয়েটির ওপরে আর কোনো চাপও হয় না, কিছু হয় না। আর মেয়েটির গায়ে যে লাল লাল চাকা চাকা দাগগুলো ছিল সেগুলো না ডাক্তারেরও দরকার নেই, এমনি 2-3 দিন পর মিলিয়ে গেল। কি অদ্ভুত না? মানে আমি না অমিতের না ওই আমার ওই ছেলের বন্ধুর অমিতের না একটু আছে, ও না খুব মানে তন্ত্রমন্ত্র বিশ্বাসও করে, আর ও না ভূতও দেখে। এ কী রে বাবা, হ্যাঁ। আর এইটা সবচেয়ে খারাপ যে ওর বাগদত্তা মেয়েটি। তারপরে এখন ওরা ভালোই আছে খুব, মেয়েটি। তার যদি এরকম হয় তাহলে ছেলেটির মনের অবস্থা কি হবে? ছেলেটির তখন বছর 30-32 বছর বয়স, মেয়েটিও সমসাময়িক, সব একই স্কুলে কলেজে পড়াশুনো করেছে। সুতরাং এই গেল একটা গল্প। কতগুলো গল্প বললাম বলো? তোমাদের দেখিয়ে দেখিয়ে চা খেলাম। তোমাদের কি ডিনার হয়ে গেল? আমি আজকে কিচ্ছু খাবো না, পেটটা কেমন একটা ব্যথা ব্যথা করছে, ভাল লাগছে না। আর কি বলবো গল্প? হ্যাঁ, ভীষণ অদ্ভুত গো ঘটনাটা, মানে কি যে অদ্ভুত, মানে তুমি চিন্তা করতে পারবে না কি অদ্ভুত ঘটনা। আরেকটা গল্প আমি তোমাকে বলছি, শোনো, এই অমিতেরই একটা গল্প বলছি। ও একদিন, ছোট্ট ঘটনা, ও একদিন কি করেছে বলে বলো। ও একদিন কি করেছে, ওই মেয়েটি একদিন অমিতদের বাড়িতে এসছে। তা যা হয় আমাদের এখানে এই বর্ষাকালে ইলিশ মাছ টাছ খুব উঠেছে। তা মেয়েটির অমিতের বাড়িতে সেদিন কি হয়েছে, ইলিশ মাছ এসছে। তো অমিতের মা বলেছে তোমার তাড়াতাড়ি চাচ্ছে কে, তখন অমিতের মা বলেছে যে তুই বান্টিকে তুই যখন ওকে পৌঁছে দিবি তখন যা অল্প কিছু মাছ নিয়ে যা, মাছ নিয়ে ওদের বাড়িতেও দিয়া। এত মাছ কি হবে, ওর বাবা নিয়ে এসছে অনেক মাছ, হ্যাঁ, প্রায় 4-5 কেজি মাছ এসেছে। তখনকার দিনে সস্তা গন্ডার বাজার, নিয়ে এসছে, প্রায় 15-16 বছর আগের কথা বলছি, নিয়ে এসছে বাংলাদেশ থেকে। তো আজকাল তো বাংলাদেশের মাছ টাছ সব চালানি ঢোকে, তখন বাংলাদেশ থেকে একদম ভালোভাবে এদিক দিয়ে ঢুকতো। যাই হোক, তো বলছে দিয়ায়, ওকে পৌঁছেও দিয়ে যাও, তো একটু মাছ দেয়া। তো ঠিক আছে। এখন ওখানে কিরকম জানো তো, মানে চম্পাশাড়ি এলাকাটা এখন তো প্রচুর ভিড় হয়ে গেছে, এখন বোধহয় ভূতের ভয় নেই, কিন্তু তখন কিরকম জানো তো, সব ওই যে জমি কিনে কিনে না, ওই ইয়ে দিয়ে দিয়ে আল দিয়ে দিয়ে সব মার্ক করে করে রাখতো, হ্যাঁ। তো অমিত বলছে যে শোনো, রাস্তা দিয়ে যাব না, এই আলের জমি দিয়ে দিয়ে চলো, তো তোমাকে বাড়ি পৌঁছে দিই, তাহলে শর্টকাট হবে। মেয়েটি বলে আচ্ছা ঠিক আছে। তারপরে তো, আর তখন তো রাস্তায় রাস্তায় যেহেতু বাড়িঘর তো ছিল না, আলোও ছিল না। তারপরে তো হঠাৎ মেয়েটি অমিতকে বলছে, ও তো আলের পথ দিয়ে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ মেয়েটা অমিতকে বলছে কি ব্যাপার, আধা ঘন্টা যেখানে বাইকে আমি 15 মিনিটে পৌঁছে যাই, সেখানে আধা ঘন্টা হয়ে গেল তুমি একই দিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, ঘুরে ঘুরে বেড়াচ্ছ, তুমি একই আলের পথে ঘুরছো কেন? তখন অমিত না অবাক হয়ে গেছে, বলে তাই নাকি, একই আলে ঘুরছি? বলে হ্যাঁ, তোমার বাইকের আলোতে দেখো তুমি একই আল দিয়ে একবার এদিক দিয়ে ওদিক ঘুরছো, একবার এদিক দিয়ে ওদিক ঘুরছো। তখন বলে যে ঠিক আছে দাঁড়াও তো। দাঁড়িয়েছে, দাঁড়িয়ে তারপরে ওরা একটুখানি মানে হাঁপ নিয়েছে, নিয়ে বলছে শিওর এই মাছের জন্য কিছু গন্ডগোল হচ্ছে, চলো তাড়াতাড়ি করে যাই। যেই আবার ও বাইকে স্টার্ট করতে গেছে, ওর বাইকের চেনটা গেছে ছিঁড়ে। কি অবস্থা বলো?
তখন ওই বাইক ঠেলতে ঠেলতে সঙ্গে মেয়েটাকে নিয়ে একটা টর্চও আনেনি, আর ভয় পাচ্ছে যে কি হলো। দিয়ে মেয়েটিকে বাড়িতে পৌঁছায়, পৌঁছিয়ে মাছটাকে তখন বলেছে যে, তখন মেয়েটির মা বলেছে, তুমি মাছ এই রাত্রির বেলা কেন এনেছো? বলে মা তো দিয়ে দিল, আমি তো বুঝতে পারিনি। বলে তুমি তোমার বাইক নিয়ে আমাদের উঠোনে এসো। এসেছে, বলে বাইকটাকে ভালো করে ধো। তখন আমাদের এখানে না অনেক বাড়িতে এখনো পাতকুয়োর জল আছে, তো পাতকুয়োর জল দিয়ে ভালো করে ধো। তারপরে ভালো করে ধুয়েছে, ধুয়ে মুছেছে, মুছে আবার হাঁটাতে, তখন চেনটা তো তখন তো অনেক রাত, আর চেন আর সারাবে কোথায়, হাঁটাতে 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 তখন কিন্তু চিনেই এসেছে ও নিজের বাড়িতে, নিজের বাড়িতে এসেছে। বাড়িতে এসে যখন মাকে বলেছে, তখন ওর মা হাঁপি মানে মা হাউতাস করছে, ইস আমারই ভুল, আমি কেন তোকে জলটা মাছটা দিলাম, আমারই উচিত হয়নি মাছ দেওয়াটা, আমি বুঝতে পারিনি যে এরকম হবে। তো যাই হোক, এই গেল একটা ঘটনা। এখানে এক ভদ্রলোক আছেন, বয়স্ক ভদ্রলোক। উনি আমাকে বলেছেন আর কি গল্প, ঘটনাটা ওনার জীবনের সত্যিকারের ঘটনা, তবে এটা কোনো কনক্লুশন নেই। হ্যাঁ, জমে গেছে পুরো। তো এটার কোনো কনক্লুশন উনি দেননি, কারণ উনি নিজেও জানেন না সেটা। তো বয়স্ক ভদ্রলোক, মানে আমার থেকেও বড়, আমি কাকু কাকু বলি ওনাকে। ওনার ইয়াং এজে ওনার বাবার প্রচুর ব্যবসা ছিল, উনি শিলিগুড়িরই মানুষ। ওনার বাবার প্রচুর ব্যবসা ছিল, কোনো কারণে ব্যবসাটা খুব ডাউন হয়ে যায়। হুম, কোনো কারণে ব্যবসাটা খুব ডাউন হয়। হ্যাঁ, তো নানান রকম ব্যবসা ছিল, লরির ব্যবসা ছিল, তারপর ফার্টিলাইজারের ব্যবসা ছিল, কারণ আমাদের এদিকে ফার্টিলাইজারটা খুব বেশি চলে, ফার্টিলাইজারের ব্যবসা ছিল, অনেক ব্যবসা ছিল। তো সব ব্যবসাগুলো বেশিরভাগই কি হয়, আস্তে 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 কোনো কারণে পড়ে যায়। তোমার আঁচড় মানে জমজমাট, তাহলে আঁচড় সরগরম বলো। তো তোমার জমে যায় বলছি। তো ওর ব্যবসাটা পড়ে গেছে, পড়ে যাওয়াতে কি হয়েছে, ওনারা যে বাড়িতে থাকতেন, তোমরা জানো নিশ্চয়ই যে শিলিগুড়ি শহরটার ভেতর দিয়ে মহানন্দা নদী এদিক ওদিক করে গেছে। হ্যাঁ, এবং এবং মহানন্দা নদীতে আমাদের এখানে দুটো মহানন্দা ব্রিজ আছে। হ্যাঁ, মহানন্দা নদীটাই শিলিগুড়িকে জুড়েছে। হ্যাঁ, মহানন্দা নদী, বালাসন নদী, হ্যাঁ, তিস্তা নদীটা ডুয়ার্সের দিকে। হুম, তো অনেক কাল আগের কথা এটা, মানে ভদ্রলোক তখন এখন যদি ভদ্রলোকের বয়স 70 হয়, তাহলে 70-72 হয়, তো তখন ওনার বয়স ছিল 20-22 এরকম। তো অনেক কাল আগের কথা বলছি, তখন শিলিগুড়ি এত ঘিঞ্জি এত গরম এরকম ছিল না। আমিও এসে দেখিনি গো, আমি তো 90, আমি তো সবসময়ই শিলিগুড়িতে যাতায়াত করেছি। গরম হলেই কি সুন্দর জানতাম যে আজকে খুব গরম হয়েছে, শিওর বৃষ্টি হবে, ঠিক তাই বৃষ্টি হতো। আর সব সময় না একটা মানে বিছানায় একটা চাদর রাখতে হতো। আমি না অবাক হয়ে যেতাম, এ কি এখানকার লোকেরা এরকম চাদর রাখে কেন? কলকাতায় তো আমাদের সেই স্বভাব ছিল না, কলকাতায় গরমের সময় গরম, শীতের সময় শীত, একটা লেপ বার করে শুয়ে পড়লাম। এমনও দিন গেছে আমি 2টো লেপ গায়ে দিয়ে শুয়েছি। রায়গঞ্জে তো আরও গরম, আরও ঠান্ডা, যেমন গরম তেমন ঠান্ডা। আমি রায়গঞ্জে 12 বছর কাটিয়েছি, উত্তর দিনাজপুর। ওটা এখন তো দিনাজপুর ভাগ হয়ে গেছে, বালুরঘাট হচ্ছে তোমার দক্ষিণ দিনাজপুর, আর এটা হচ্ছে রায়গঞ্জ হচ্ছে উত্তর দিনাজপুর। যাই হোক, ভদ্রলোক কি করেছেন, তোর বাবার ইয়েটা পড়ে যাওয়াতে ভদ্রলোকরা 3জন ছিলেন। হ্যাঁ, ভাই বোন মিলিয়ে 3জন। হ্যাঁ, ভদ্রলোক বড়, আর দুই ভাই বোন ছোট ছোট। তখন এই যে ভদ্রলোক, এই শ্যামল ভদ্রলোকের নাম, আমি শ্যামল কাকু বলি। কি অবস্থা সত্যি গো, গ্লোবাল ওয়ার্মিংয়ের মানে শিলিগুড়িতে যে সেপ্টেম্বরের 22-23 তারিখে এইরকম গরম থাকবে, মানে এসি চালিয়ে বসে আছি তাও ঘামছি, পাখাটা চালালে ভালো হয় আর কি, মানে এই রকম অবস্থা। হ্যাঁ, মানে তুমি শিলিগুড়িতে আমরা যেটা বলতাম যে এখান থেকে সুখনা গেলেই কি সুন্দর, মানে
গাছপালা হ্যানা ত্যানা, এখন আর তুমি কিচ্ছু পাবে না। আর তার উপরে আছে আর্মি, তারা তো বসে বসে, তাদের তো কিছুই পয়সা করে লাগে না, সব বসে গেছে, আর্মি ক্যান্টনমেন্ট হয়ে গেছে চারিদিকে, যেখানে জায়গা পাচ্ছে সব আর্মিরা দখল করে নিচ্ছে। তারপরে লাটাগুড়ি, জানি না তোমরা কেউ লাটাগুড়ি গেছো কিনা ডুয়ার্সে, কি সুন্দর। আমি আর আমার হাজব্যান্ড না বিকেলবেলা হলে 5টার সময় ড্রাইভার নিয়ে লাটাগুড়ি বেরিয়ে যেতে, এখান থেকে লাটাগুড়ি যেতে 1 ঘন্টা লাগে। এখন আর যেতে ইচ্ছা করে না, কেননা সমস্ত গাছপালা কেটে দিয়েছে সব, মানে প্রায় 5,000 গাছ কাটা হয়েছে। ওখানে একটা হাইওয়ে তৈরি হচ্ছে, মানে হাইওয়ে না, তোমার ব্রিজ তৈরি হচ্ছে, মানে উড়ালপুল তৈরি হচ্ছে। ফালতু ওটা উড়ালপুলটার কোনো দরকার ছিল না, যাই হোক সেটা যারা করছে তারা করছে। কিন্তু এই করে করে কি হচ্ছে বলো তো, এই করে করে গাছ পোতা হচ্ছে না, আর মিছিমিছি এখন বরঞ্চ তোমাদের কলকাতাতে অনেক আরাম বেশি, কারণ আমাদের এদিকে তো এমনিতেও সমুদ্র নেই। সমুদ্র আর তুমি ভাবতে পারবে না, আমার বোন দার্জিলিং গেছিল গত রোববার। দার্জিলিংয়ের কেভেন্টার্সে, দার্জিলিংয়ের ইয়েতে, গ্লেনারিজে সব খাবার জায়গাগুলোতে সব সিলিং ফ্যান লাগিয়ে পাখা চলছে বনবন করে। চিন্তা করতে পারো, কালিম্পংয়ে অনেক দিন ধরেই পাখা, কালিম্পংয়ে গিয়ে তো রীতিমতো সন্ধেবেলা গা ধুতে হয়, মানে কেমন একটা ব্যাজ ব্যাজে গরম। আর ওদের বাড়ি ঘরগুলো তো কেমন করে তৈরি না, একটা জানলাও তো তুমি খুলতে পারবে না, সব তো কাঁচ দিয়ে মানে আটকানো আটকানো। হুম। কার্শিয়াং তো ছেড়ে দাও, ওটা তো বীভৎস গরম। আগে যখন আমার হাজব্যান্ডের সঙ্গে আমার আলাপ হয় তখন 76 সাল। হ্যাঁ, তো আমার হাজব্যান্ড তো ইয়েতে এখানকার এখানকার শিলিগুড়িতে ইয়েতে কাজ করতেন। শিলিগুড়ির যে সিনক্লেয়ার্স হোটেল, সেটা আমার হাজব্যান্ড এবং আরেকজন হাতে তৈরি, পুরো কিচেনটা ওর হাতে তৈরি। যাই হোক, তখন আমার বাবা ছিলেন সিনক্লেয়ার্সের ইয়ে আমার বাবা ছিলেন সিনক্লেয়ার্সের কলকাতার। সিনক্লেয়ার্সের তো অনেকগুলো পার্ট ছিল, একটা নেভি ছিল, একটা হোটেল ছিল, বাবা সবেরই ছিলেন, অডিট করতেন এবং এক্সিকিউটিভ আর কি। তা আমি বাবার সাথে এসেছিলাম 76 সালে, তখন আমার মাত্র 15 বছর বয়স। তখন আমার হাজব্যান্ডের সঙ্গে আমার আলাপ হয়। ও তখন আমরা কলকাতায়, আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং বেড়াতে যাচ্ছি, যে কার্শিয়াং হয়ে এসেছে, বলে কি সোয়েটার পরো সোয়েটার পরো সোয়েটার পরো সোয়েটার পরো। সত্যি কথা তাই, 76 সাল মানে আজ থেকে 45 বছর প্রায় আগের কথা। তো যাই হোক, যে গল্পটা বলছিলাম, মানে এ গ্লোবালাইজেশন যে কি করে ফেলেছে মানুষকে, মানে ভাবা যাচ্ছে না। হ্যাঁ, তো আজকে তো সারাদিন আমার ঘরে এসি চলছে, আমি তো এসি ছাড়া চলতেই পারছি না, তার উপরে শরীরটা ভালো না। যাই হোক, তো তা ভদ্রলোক কি করেছেন, ওই ভদ্রলোক তার বাবা মা এবং 2 বোন, ওনারা কি করেছেন, নিজেদের বাড়িটা বিক্রি করে দিয়েছেন। বিক্রি করে দিয়ে মহানন্দার নদীর পাশে একটা ছোট্ট বাংলো টাইপের একটা বাড়ি কিনেছেন। কিনেছেন এবং ভদ্রলোকের বাবা, ওই শ্যামলবাবুর বাবা, মানে খুব চেষ্টা করছেন যে আবার মাথা তুলে দাঁড়াতে, কোনো ছোটোখাটো ইয়ে করে। আর তখন তো ঘর বাড়ির দাম মানে কম ছিল। শুনতে পায় ওরা বাড়িতে আসার পরে, এই বাড়িটা নাকি, এই ছোট্ট একটা বাংলো, 2 কামরার বাংলো, এখানে এখনো অনেক সুন্দর সুন্দর কাঠের বাংলো আছে জানো তো শিলিগুড়িতে, তো বেশ লাগে। তো ছোট্ট ছোট্ট সেগুলো এখনো ভাঙা পড়ে, ভাঙা হয়নি। হ্যাঁ, তো দেখতে বেশ লাগে। তো কাঠের বাংলোটা, ওটা কাঠের বাংলো ছিল। তো আগে তো শিলিগুড়িতে সবই কাঠের ছিল, এখন তো কংক্রিট হয়ে গেছে। তো যাই হোক, কাঠের দামও সস্তা ছিল। লাটাগুড়িতে তো সব কাঠের বাড়িঘর, এখন কংক্রিট হয়েছে। লাটাগুড়িতে তো খুব সস্তা কাঠ। তো যাই হোক, তবে এখন আর নেই। তো ভদ্রলোক ইয়েতে করে, তখন ভদ্রলোক শোনাশুন শুনতে পাওয়া গেছে, যখন ভদ্রলোক মানে শ্যামলবাবুর বাবা যখন বাড়িটা কিনতে যান, তখন শুনতে পান যে বাড়িটা এক ব্রিটিশ ভদ্রলোক ভদ্রমহিলা কিনেছিলেন। কিনেছিলেন, কিন্তু ওনারা কোনো কারণে এখানেই বয়স হয়েছে, এখানেই মারা যান এবং বাড়িটা এইভাবেই অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে আছে। বাড়িটা ওনাদের কোনো ছেলেপিলেও ছিল না, এবং ওনারা কোথার থেকে এসছেন, কী ব্যাপার, ওনারা সবার সাথে বেশি মিশতো না, কী ব্যাপার কেউ জানতো না, বাড়িটা ওইভাবেই পড়ে আছে। তা বাড়িটা পড়ে আছে। তো এখন ভদ্রলোক বলছে, আমি যে বাড়িটা কিনবো ভাবছি, তাহলে কি করে কিনবো। যাই হোক, সে একটা ব্যবস্থা করে বাড়িটা কেনা হয়েছে। সেটা আর শ্যামলবাবু আমাকে বলেনি, কাকু আমাকে বলেনি। যাই হোক, বাড়ি তো কেনা হলো, বাড়িতে ওরা ভালোই আছে। বাড়িটা একটু ঠিকঠাক করিয়ে নিতে হয়েছিল, কারণ অনেক দিনের পুরনো বাড়ি।
তো এখন একদিন কি হয়েছে, একদিন আর আশ্চর্য ব্যাপার, বাড়িটার পাশে বাগান ছিল, এবং বাগানে না সুন্দর দুটো, যেমন থাকে না দুটো মানে একটা চেয়ার ছিল, দুজন বসার মতো পাথরের একটা বসার জায়গা ছিল। সেটা এই শ্যামলবাবুর বাবা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছিলেন পরে। তো একদিন কি হয়েছে, ওনার আছে 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 ঠিকই আছে, কোনো অসুবিধা হচ্ছে না। একদিন কি হয়েছে, এই শ্যামলবাবু রাত্রি জেগে পড়াশোনা করতেন, উনি ইঞ্জিনিয়ার, পড়াশোনা করতেন। তো উনি রাত্রি জেগে পড়াশোনা করে দেখে মা বাবা সবাই শুয়ে পড়েছে, ভাই বোনেরাও ঘুমিয়ে পড়েছে, তো ও পড়াশোনা করছে। পড়াশোনা করে ওনার পেয়েছে বাথরুম, কিন্তু তখনকার দিনে তো ভেতরে বাথরুম ছিল না, বাথরুমটা টয়লেটটা ইয়েরই গায়ে, বাড়ির গায়েই, কিন্তু বাইরে। উনি বাইরে বেরিয়েছেন, তখন প্রায় মাঝরাত, 2-2-2:30 হবে। বাইরে বেরিয়ে দেখেন একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা, মানে ফরেনার, হ্যাঁ, তারা বসে গল্প করছে। ওনা অবাক হয়ে গেছে, বলে এ কি, এই সময় ফরেনার, এই সময় ভদ্রলোক ভদ্রমহিলা, আর তারা না খুব নিজেদের মধ্যে মশগুল আর কি, খুব গল্প করছে গল্প করছে গল্প করছে, তারা কিন্তু শ্যামলবাবুকে দেখেনি। শ্যামলবাবু পেয়েছে ভীষণ ভয়, সে মানে এক দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। তার দরজা বন্ধ করার ইয়েতে ওর মা উঠে গেছে, উঠে বলেছে যে কি হয়েছে, তখন বলছে যে মা এই ব্যাপারে এই দেখলাম। তো চল তো দেখি, তখন গিয়ে দেখে কিছু নেই। এবং তারপরে আরও অনেকবার ওনারা দেখা দিয়েছেন, কিন্তু কেউ কিচ্ছু করেওনি। ওনারা ওই বসে বসে গল্প করে, আর কয়েকদিন দেখা টাকা দিয়েছে। তারপরে ওই যে চেয়ারটা, ওখানে ওই শ্যামলবাবুর মা কী করেছেন, রোজই সন্ধেবেলা গিয়ে একটু মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসতেন দুটো। এই করতে করতে কয়েকদিন পর থেকে আর ওনাদেরকে দেখা যায়নি। হ্যাঁ, মানে এটার কনক্লুশনটা এটাই যে ওনাদেরকে আর দেখা যায়নি, ওই যে প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে দিয়ে আসতেন, তারপরে আর ওনাদেরকে দেখা যায়নি। এইটুকুই থাক আজকে। সব গল্প নলে শেষ হয়ে যায়, আমার গল্প জোগাড় করতে কি অসুবিধা। 10টা তো প্রায় বাজেই, আজকে এইটুকুই থাক নাকি, কি বলছো তোমরা? ছুটি নাকি একটা জঙ্গলের গল্প বলবো? ভূত না কিন্তু, জঙ্গলের গল্প, এই যে সোনালির জন্য, মিষ্টি মেয়ে, ওর জন্য একটা জঙ্গলের গল্প বলে শেষ করছি। একটা ছোট, ঠিক আছে, এটা কিন্তু ভূত না, আমি জঙ্গলের গল্প বলছি। হ্যাঁ, ও কে জানি লিখেছিল আমাকে, আমার জঙ্গলের গল্প শুনতে খুব ভাল লাগে, তা আমি একটা জঙ্গলের গল্প বলি। হ্যাঁ, আমরা তখন, এটা হচ্ছে তোমার সালটা হচ্ছে 94-95। আমি তখন, আমার হাজব্যান্ড তখন জলদাপাড়া ট্যুরিস্ট লজ আছেন না, উনি তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ডেপুটি জেনারেল হয়েছিলেন পরে, কিন্তু আগে কি করতেন, ওই লজের চার্জে থাকতেন। তো আমরা তো লজে, জলদাপাড়াতে তখন 94-95-এ কী অবস্থা, আমরা তখন শিলিগুড়ি থেকে আমাদেরকে বদলি করে দিল। আমার ছেলেটা যে কী কষ্ট করে লেখাপড়া করেছে, হ্যাঁ, তো বদলি করে দিল। তো আমরা তো জলদাপাড়া টুরিস্ট লজে চলে গেলাম। ওখানে আমি প্রায় 2 বছর মতো ছিলাম। হ্যাঁ, এদের খুব তো 3 বছর অন্তর অন্তর বদলি হতো, ফ্রিকুয়েন্টলি বদলি হতো। আর এর কি হতো, মানে আমার হাজব্যান্ডের অ্যাডমিনিস্ট্রেশনটা খুব ভালো বলে না, ওকে কি করতো, যেখানেই গন্ডগোল সেখানেই পাঠিয়ে দিত। হুম, আর আমিও তার সঙ্গে পেছন পেছন পোটলাপুটলি নিয়ে চলে যেতাম। আর ছেলের একটা সুবিধা ছিল, ও চিরকালই তখন এত ইংরেজি স্কুলও ছিল না। ছেলে মানে বলতে গেলে ধরো 35 বছর আগের কথা বলছে, ও সব সরকারি স্কুলেই পড়াশোনা করেছে। ওর বাবা একদম ওই ইংলিশ মিডিয়াম সেই পছন্দ করতো না। হ্যাঁ, ওই সরকারি স্কুলেই পড়ানো হয়েছে, যার জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি। যাই হোক, আমি জলদাপাড়াতে গেছি। তা জলদাপাড়াতে ট্যুরিস্ট লজে, তোমরা তো জানো নিশ্চয়ই, অলরেডি জঙ্গলটা খুলে গেছে। 15 জুন থেকে 15 সেপ্টেম্বর অবধি জঙ্গল বন্ধ থাকে, কারণ ওইটা ব্রিডিং টাইম, ইয়েদের পশু পাখিদের ব্রিডিং টাইম, ওইসব বন্ধ থাকে। এখন 15 সেপ্টেম্বর এখন খুলে গেছে। হ্যাঁ, আবার গিয়ে পরের বছরে 25-এর 15 জুন বন্ধ হয়ে যাবে। এই 3 মাস
তুমি জঙ্গলে যেতে পারবে না, হাতিও বন্ধ, তখন হাতিদেরও তো ব্রিডিং টাইম, হাতিরাও রেস্ট করে। তো একদিন কি হয়েছে, জলদাপাড়া থেকে আমাদের জলদাপাড়াতে একজন একটা জোঙ্গা ছিল, জোঙ্গা বোঝো? জোঙ্গা মিন্স ওই কি বল করে বোঝাবো, সুমো গাড়ি, সেটা যদি হুড ফুড খোলা হয় আর একটু বড় হয় এরকম আর কি, ওগুলোকে জোঙ্গা বলে, যেগুলো তোমার ওই সান্দাকফু, তারপরে ফালুট ওইদিকে চলে এই জোঙ্গাগুলো, ওই জোঙ্গা ছাড়া ওইদিকে তুমি যেতে পারবে না। সুমো, শৌখিন গাড়ি বা ইনোভা ওই গাড়ি করে তুমি যেতে পারবে না। তো যাই হোক, তা সুমো গাড়ি করে ওইখানে জোঙ্গাটা কি করতো, ট্যুরিস্ট লজের যারা সকালবেলা, ওখানে কি হয়, দুবার, সকালবেলা 5:30টায় আর সকালবেলা 7:30, 7:00 সাড়ে 7:00, এই দুবার হাতি চড়ানো হয়। তো হাতি কি হয়, লোকদেরকে যারা যারা হাতি চড়বে তাদেরকে নিয়ে হলং বাংলোতে আসা হয়। হলং বাংলোটা দেখো, এত একটা হেরিটেজ বাংলো, ওটা পুরে কি হয়ে গেল আর হবে। ওই হলং বাংলোর ইয়েতে মানে একটা না রুম আছে ওখানে, না ফ্লাড লাইট আছে ওখানে, দিয়েলে ওই নুন দিয়ে দিয়ে রাখে, সব গন্ডার ঠন্ডার আসে, সব দেখতো কি যে মানে হলং বাংলোটা যে কিভাবে পুড়ে গেল, আর পুরোটা কাঠের। যাই হোক, তা হলং বাংলোতে সকালবেলা নিয়ে আসা হতো, তারপরে আবার তাদের হাতি চড়া হয়ে গেলে আবার টুরিস্ট লজে ফেরত নিয়ে যাওয়া হতো। এটা ধরো 10 কিলোমিটার 12 কিলোমিটারের তফাৎ রাস্তাটা। তা তখন তো ওই যিনি চালান ওই জোঙ্গাটা, রতনবাবু, উনি বৃদ্ধ কিন্তু চালান। তা একদিন আমার হাজব্যান্ড ওই ভদ্রলোককে বলেছে, রতনবাবু চলুন জঙ্গল যাই। রতনবাবু বলছে, জঙ্গল যাবো এই সন্ধ্যে 7টার সময়? বলে, হ্যাঁ চলেন না, বড় টর্চ নিয়ে যাই, দেখি কি হয়। তো আমরা তো জঙ্গলে গেছি, জঙ্গল যাব, আমারও খুব মজা লাগছে জঙ্গল যাব। হ্যাঁ, তো সন্ধেবেলা আবার, তো আমরা কিরকম জানো তো, দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা, হ্যাঁ, সেখান দিয়ে আমরা যাচ্ছি। হঠাৎ রতনবাবু আমাকে বলছে কি, বৌদি ডান দিকে তাকিয়ে দেখুন হাতি। হ্যাঁ, বলে হ্যাঁ। আমি তখন ডান দিকে তাকিয়ে দিই, কি জঙ্গল দিয়ে দিয়ে আমাদেরকে ফলো করতে করতে একটা হাতি যাচ্ছে। তখন আমার হাজব্যান্ড বলে, রতনবাবু আর যাবো না, তাহলে চলুন আমরা ফিরে যাই। কারণ হাতি যদি মনে করে, হাতির একটা মানে আছে, হাতি যদি মনে করে যে ও তোমাকে মারবে বা ও তোমার ক্ষতি করবে, সে করবেই। ওই কুতকুতে চোখ নিয়ে না ঠিক দেখতে পায়। হ্যাঁ, এরা সাংঘাতিক হয় হাতিরা। ও যদি ঠিক করে যে ও তোমাকে মারবে, ও তোমাকে মারবে, কিছু করার নেই। তখন রতনবাবু বলছেন কি, ঠিক আছে তাহলে আমরা ফিরি। চিন্তা করতে পারবে না, আমরা যে ফিরবো, ফিরতে গিয়ে না একটা 4 রাস্তা, জঙ্গলেই 4 রাস্তার মোড় পড়ে, দেখি হাতিটা ওই মাঝখানটাতে দাঁড়িয়ে রয়েছে, মোড়টাতে। ভাবতে পারো? তখন রতনবাবু বলে, দেখুন এরা কীরকম মানে প্রতিশোধ পরায়ণ হয়। কিন্তু আমরা তো হাতিটাকে কিছু করিনি, কিন্তু হাতিটা ভেবেছে আমরা ওকে বোধহয়, খুব প্রচাররা তো প্রচুর থাকে না, হাতি মারে, হাতির দাঁত নিয়ে বিক্রি করে, বোধহয় আমরা সেরকমই কিছু। তখন আমরা কিছুক্ষণ জঙ্গার আলোটা নিভিয়ে বেশ কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টা 45 মিনিট বসে রইলাম, আর হাতিটা দাঁড়িয়ে রইল। আর হাতিটা কনস্ট্যান্ট কি করছে, ওই সুর দিয়ে না ওড়াচ্ছে, মাটি ওড়াচ্ছে। তার মানে ওর রাগটা তখনও পর্যন্ত রয়েছে। যে কোনো প্রাণী, যেমন হাতি বা বাইসন, বাইসনও যদি তোমার ওই যে হাতটা তোমার ওর পা দিয়ে যদি মাটি খোঁড়ে, তার মানে বুঝতে পারলে ও তোমাকে অ্যাটাক করবে। কিন্তু কোন দিকে অ্যাটাক করবে বোঝা যাচ্ছে না। তখন ও না হাসুর দিয়ে না কনস্ট্যান্ট মাটি খুঁড়ছে, আর এরম এরম করে গায়ের মধ্যে ফেলছে। রতনবাবু বলছে যে না, এ তো ভালো ঠেকছে না, আমরা একটু পেছনে যাই। খুব ধীরে 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 একটু পেছনে গিয়ে আমরা দাঁড়িয়ে রইলাম। প্রায় আধা ঘন্টা 45 মিনিট পর হাতিটা আমাদেরকে ছাড়লো, তারপরে আমরা বাড়ি আসলাম। তখন রাত 9:30 বাজে। চিন্তা করো এরম। হ্যাঁ, প্রাণীগুলো তো ভীষণ আতঙ্কে থাকে, তার কারণ হচ্ছে ওদের তো সবসময় কেউ না কেউ মেরে দিচ্ছে, ওদেরও তো প্রাণের ভয় আছে না। হ্যাঁ, সেই জন্যই। আর আমরাও পাকামো মেরে গেছি, হ্যাঁ, দেখতে ইচ্ছেও তো করে না মাঝে মাঝে। সত্যি তাই গো, প্রাণীগুলো ভীষণ আতঙ্কে থাকে। হ্যাঁ, কারণ ওদেরকে এত ভেতরে ভেতরে এত প্রচার না, চিন্তা করতে পারবে না। হ্যাঁ, প্রচুর প্রচার, সেই জন্যে প্রাণীরাও আতঙ্কে থাকে।
যাই হোক, আজকে তাহলে শেষ করি, আজকে ছুটি দাও, আবার পরে আরেকদিন একটু গল্প টল্প সংগ্রহ করি, তারপরে আবার আরেকদিন আসবো, কেমন? ভাই, তাহলে আজকে ছুটি, অনেকক্ষণ হয়েছে। দীপ্ত প্রকাশ রিসেন্টলি জয়েন করেছে, এতক্ষণে দেখো আমি ইয়েগুলো দেখতে পাচ্ছি, এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না। হুম, ঠিক আছে, আবার আরেক দিন আমি আবার গল্প টল্প একটু আমার সংগ্রহে আনি, তারপরে বলবো। আর কিন্তু প্রচেত গুপ্তর গল্পটা আমি একদিন শোনাবো, ভূতের গল্প কিন্তু অদ্ভুত সুন্দর, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, খুব ভালো লেখেন ভদ্রলোক। হ্যাঁ, তো ঠিক আছে, গুড নাইট এভরিওয়ান, গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, 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 বন্ধ করলাম।